সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক দেখবার জন্য। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপ। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা ইতিমধ্যে জেনেছি, আমরা দেখেছি যে বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় দিন হিসেবেই এটিকে প্রতিভাত করা হয়েছে। স্বাভাবিকভাবেই জাতিসংঘের মাননীয় মহাসচিব, মাননীয় মহাসচিব বাংলাদেশ সফরে এসেছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা আজকে এই বিষয়টি নিয়েই আপনার কাছ থেকে বিভিন্ন আঙ্গিকে কিছু বিশ্লেষণ এবং পর্যালোচনা আশা করছি। স্যার, আমি তার আগে শুরুতেই মাননীয় মহাসচিবের বক্তব্যের খণ্ডাংশ কিছু আমি আপনার জন্য উপস্থাপন করছি, যেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় উঠে এসেছে। আমি যদি কোট আনকোট করি, স্যার, বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার ও গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে। বাংলাদেশের সন্ধিক্ষণে শান্তি, সংলাপ ও ঐকমত্যের সহায়তার জন্য জাতিসংঘ তৈরি রয়েছে। একই সাথে উনি বলেছেন, প্রতি বছর আমি সংহতি সফর করি এবং কঠিন পরিস্থিতিতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সময় কাটাই, তাদের সঙ্গে রোজা পালন করি এবং তাদের দুর্দশার বিষয়টি বিশ্বব্যাপী সবার সামনে আনতে সহায়তা করি। এবছর আমি রোহিঙ্গা শরণার্থী ও তাদের আতিথ্য দানকারী বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেই। এখানে স্যার বেশ কিছু বিষয় উঠে এসেছে। সংস্কার বিষয়ে কথা হয়েছে, গণতান্ত্রিক অভিযাত্রায় জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে সেটি নিয়েও কথা হয়েছে, এবং বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়েও জাতিসংঘ মহাসচিব উনি কথা বলেছেন, এবং বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উনি আরো আহ্বান জানাবেন যেন তাদের বিষয়ে সহায়তার বিষয়টি আরো বেগবান হয়। এই মোটামুটি বিষয়গুলো উঠে এসেছে। আমি পরবর্তীতে স্যার অন্যান্য বিষয়গুলোতে আসবো। এই বিষয়ে আমি প্রথমেই আপনার কাছ থেকে আপনার মূল্যবান বিশ্লেষণ জানতে চাচ্ছিলাম, স্যার। ধন্যবাদ। দেখুন, আমাদের মাননীয় জাতিসংঘ মহাসচিব তার এই আগমন রীতিমতো একটা যুগান্তকারী সফর, এতে কোনো সন্দেহ নেই। তবে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মহোদয় রাষ্ট্রপতির হিসেবে শপথ নেয়ার পরপরই যে ঘোষণাগুলো দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল ইউএসএআইডির 90 দিনের কার্যক্রম বন্ধ করে দেয়া, এবং এক্সেপশন করেছিলেন 3টি গ্লোবালি: ইসরায়েল, ইজিপ্ট এবং রোহিঙ্গা। তো ফলে মার্কিন জাতীয় স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের জাতিসংঘ মহাসচিবের এই বাংলাদেশ সফর। আপনার রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার এবং পাঞ্জাবি পরে এটি নতুন মাত্রা যুক্ত করেছে জেস্চার হিসেবে, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাম্প্রতিককালে যেটি বলবার চেষ্টা করেছেন যে তার লক্ষ্য হচ্ছে মিয়ানমার এবং তার যে নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মির দখলে থাকা এই রাখাইন প্রভিন্সে সান অফ দ্য সয়েল যারা স্টেটলেস, এই রোহিঙ্গা শরণার্থী, তাদের জন্য সেফ জোন গঠন করা, যাতে আগামী রমজানে তারা ইফতার সেখানে করতে পারে। আর এটি কার্যকর করতে হলে জাতিসংঘের যেমন ক্লাউড সমর্থন এবং সোয়ে বা ইনফ্লুয়েন্স জরুরি সদস্য রাষ্ট্র মিয়ানমারের ওপর। কারণ ভুলে গেলে চলবে না, এই মিয়ানমারেরই নাগরিক
উথ হান্ট একসময় জাতিসংঘের মহাসচিব ছিলেন, আর এশিয়া মহাদেশ থেকে বান কি মুন তিনি এই পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তো ফলে আমাদের কে বলতে পারে যে একটা সময়ে গুটারেস মহোদয়ের মতো আপনার তারই পদাঙ্ক অনুসরণ করে এই মডেলে, কারণ গুতারেস মহোদয় পর্তুগালের মন্ত্রী ছিলেন, পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং আমাদের জাতিসংঘের মহাসচিবের পদ অলঙ্কৃত করেছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আগে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন, এখন প্রধানমন্ত্রীর মর্যাদায় তিনি প্রধান উপদেষ্টা, এবং লজিক্যালি আমরা আশা করতেই পারি যে ভবিষ্যতে তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে যদি আল্লাহ হায়াত দেন তাকে, এবং সেই সুযোগ তৈরি হয় বাংলাদেশের জন্য, এটি আরেকটি মাইল ফলক হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ তৈরি করবে। তো সেই বিষয়টাও আছে। আর এখানে আপনার আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এই রিজিয়নটা ভলেটাইল, এবং সে বিষয়টা মাথায় রেখেই বাইডেন প্রশাসন বার্মা অ্যাক্ট প্রণয়ন করেছিল এবং সেটি কার্যকর করার জন্য পর্যাপ্ত রিসোর্স তারা এখানে অ্যালোকেট করেছিল। এখন ভবিষ্যতে যেটি হতে পারে, আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্রের পিস কোর বলে যে প্রতিষ্ঠানটি আছে, তাদের পক্ষ থেকে আপনার এই নন স্টেট অ্যাক্টরদের দখলে থাকা আরাকান বা রাখাইনে তারা হয়তো নানান রকমের স্কিল ইম্পার্ট করা থেকে শুরু করে ত্রাণ সামগ্রী বিতরণের একটা প্রক্রিয়া হয়তো শুরু করতে পারেন, এবং সেটি করতে গেলে একটা পর্যায়ে ডেফিনেটলি এটা সাবোটাজ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এবং সেরকম কোন রকমের যদি সার্জিক্যাল কোন স্ট্রাইক ধরনের ঘটনা ঘটে, তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবধারিতভাবে মার্কিন মেরিনরা এসে হাজির হবেন। আর সেটি হলে আপনার সেফ জোন প্রতিষ্ঠা করাটা তখন হয়ে দাঁড়াবে সময়ের ব্যাপার। তা আমাদের খুব কেয়ারফুলি আসলে বিষয়গুলো নার্চার করতে হবে, খেয়াল রাখতে হবে, এবং আমাদের এই অঞ্চলে যে আশঙ্কাটি ব্যক্ত করা হচ্ছে বারংবার, আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু আপনার ডিপ্লোম্যাটিক নাইসিটির ঘেরটোপ ফেলে বলে ফেলেছিলেন অচিরেই এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র উদ্বুদ্ধ হতে চলেছে। আমার কয়নেজ হচ্ছে এটা হবে জুডায়ো খ্রিস্টান রাষ্ট্র, কারণ খ্রিস্টের জন্মের আপনার সেই মানে আগে, আজ থেকে 2700 বছর আগে আপনার ইসরায়েল থেকে আপনার বনি মানেসা, যে আপনার তাদের এই 12টা গোত্রের একটি গোত্র, তারা এসে থিতু হয়েছিল এই অঞ্চলের মিজোরাম এবং মণিপুরে, আর তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল হোমল্যান্ডের সঙ্গে। ফলে দীর্ঘদিন পর যখন ক্রিশ্চিয়ানিটি তাদের উপর ইম্পোজ করা হয় প্রসিলিটাইজেশনের মাধ্যমে, তখন তারা ওল্ড টেস্টামেন্ট স্টোরিজের সংস্পর্শে আসে এবং তারা রিকালেক্ট করতে সক্ষম হয় যে ওল্ড টেস্টামেন্ট স্টোরিজের সঙ্গে তাদের তোরার যে বিবরণগুলো তার যথেষ্ট মিল আছে। এবং তারা মিসেস গোল্ডা মেয়ার যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার ডেস্কে চিঠি পান মিজোদের পক্ষ থেকে, যে তারা বলছে অ্যাকর্ডিং টু ইসরায়েলি কনস্টিটিউশন দে হ্যাভ দ্য রাইট টু রিটার্ন, এবং ইফ দে ক্যান প্রুভ দেয়ার জু, ডেফিনেটলি তাদের কনস্টিটিউশন রাইট আছে ইসরায়েলের পাসপোর্ট পাওয়া। এবং তার উপর ভিত্তি করে মিসেস গোল্ডা মেয়ার চিফ রাবাই অফ ইসরায়েলকে আইজল, যেটি মিজোরামের রাজধানী, সেখানে পাঠিয়েছিলেন। তিনি সবকিছু দেখে শুনে তদন্ত করে তাদের যে ক্লেইম সেটার সপক্ষে তিনি রায় দিয়েছিলেন, এবং এর ফলে আপনার প্রায় 12,000-এর মতো মিজো ইমিগ্রেন্ট হয়ে ইসরায়েলে চলে গেছে, এবং এটাকে তারা আলিয়া বলে থাকে, অর্থাৎ রিটার্ন টু দ্য হোমল্যান্ড।
এবং এর বেশি অ্যাবজর্ব করার ক্যাপাসিটি আসলে যেহেতু ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপথ নাই, সেটা সম্ভব না। তো ফলে আপনার আরেকটা সেকেন্ড হোমল্যান্ড ফর দ্য জুজ তৈরি করা যায় কিনা, সেই সম্ভাব্যতাটা তৈরি হয়ে যায়। এবং সেই কারণেই আমি কয়েনেসটা করেছি এরকম ভাবে, যদি সেরকম কোনো হোমল্যান্ড তৈরি হয় অন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেটি হবে জুডায়ো খ্রিস্টান হোমল্যান্ড। আর সেটা তো ল্যান্ডলক হলে সার্ভাইভ করা মুশকিল। তো ফলে তাদের সি অ্যাক্সেস লাগবে, এবং সি অ্যাক্সেস কুড বি এট দ্য এক্সপেন্স অফ আপনার রাখাইন বা আরাকান, দক্ষিণ আরাকান এবং উত্তর আরাকান, অর্থাৎ আমাদের কক্সবাজার জেলা। এবং তখন কিন্তু রিড্রয়িং অফ দ্য ম্যাপ অনিবার্য হয়ে দাঁড়াবে। আর কুকিচিন যে আপনার এন্টিটি, তারা দীর্ঘদিন ধরে প্রসিদ্ধ খিসার যে ইউপিডিএফ আছে, এর পাশাপাশি আপনার নাথান বং, তিনি কিন্তু তার মতো করে অ্যাক্স গ্রাইন্ড করছেন। বিভিন্ন দেশে তাদের দূত নিয়োগ করছেন তারা, রাষ্ট্রদূত। তো ফলে কদিন পরে যদি ঘোষণা দিয়ে বসেন তারা একটা গভর্নমেন্ট ইন এক্সাইল করার জন্য প্রস্তুত, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আমাদের বাংলাদেশের মতো রাষ্ট্রের দুর্ভাগ্য হচ্ছে আমাদের কতগুলো ফিক্সেশন আছে। এক, আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা, অর্থাৎ যারা গুহ্য পুরুষ, এনএসআই, ডিজিএফআই, স্পেশাল ব্রাঞ্চ, মিলিটারি ইন্টেলিজেন্সের মতো প্রতিষ্ঠানগুলো, তারা খুব ক্লারিক্যাল অ্যাপ্রোচে কাজ করে এবং সবসময় ওই দে ওয়ান্ট টু গো বাই দ্য বুক। ট্রেডিশনাল স্টাইল কি, পত্রপত্রিকায় যে ক্লিপিং গুলো বের হয় সেগুলো কখনো কখনো তারাই ইঞ্জিনিয়ার করেন। নির্দিষ্ট কতগুলো সাংবাদিক এবং আউটলেট আছে যারা তাদের পেরোলে আছেন, সোর্স হিসেবে কাজ করেন, তাদের দিয়ে কিছু সংবাদ প্রকাশ করে সেগুলো ক্লিপিং ধরে তারপর নানান রকমের তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। আর কল লিস্ট দেখেন, কে কার সঙ্গে কথা বললো, তারপরে কার সঙ্গে কাকে দেখা গেছে, ফিল্ড ওয়াচার যারা, তাদের দিয়ে রিপোর্ট নিয়ে তার উপর ভিত্তি করে চেক ব্যাক করেন। এখন এগুলো একেবারে মানধাতার আমলের অ্যানালগ স্টাইলের আপনার ডেস্ক ওয়ার্ক, সেই যুগের কিন্তু অবসান হয়েছে। আমরা কিন্তু এখন স্নায়ু যুদ্ধের আমলে নেই। আর এটার জন্য যে ইন্টেলেকচুয়াল বেসিস এবং ক্লাউডটা দরকার, সেটা কতটুকু আছে উইথ পিঞ্চ অফ সল্ট আমার বিবেচনায় বিষয়টা এরকম। এখন ধরুন 14 তলা ভবন তৈরি করে রেখে দিয়েছেন ডিজিএফআই এর জন্য, 20-22 তলা ভবন তৈরি করে রেখেছেন সেগুনবাগিচা এনএসআই এর জন্য। চাকচিক্য হয়তো অনেক বেড়েছে, কিন্তু কৌশলগত নানান রকমের সরঞ্জামও আনা হয়েছে, কিন্তু ইন্টেলেকচুয়াল যে বেসিসটা, সেইটা খুব একটা উৎকর্ষতা নিশ্চিত করার জন্য আপনার যেই কারিকুলাম দরকার, যে অনুশীলন দরকার, সেটা কিন্তু আসলে সেরকম ভাবে নেই। আমি দীর্ঘদিন ধরে এনএসআই ট্রেনিং একাডেমি, যেটা সাদাবাহার বলে একটি বাড়িতে অবস্থিত আপনার ধানমন্ডিতে, আপনার তাদের যে ডিজি ছিলেন মঞ্জু সাহেব, মেজর জেনারেল, তার সময় আসলে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ট্রেনিং এর উপর সবচেয়ে কম জোর দেওয়া হয় এই ধরনের বাহিনীগুলোতে। তার ফলে এই বাহিনী বা আউটফিট গুলো লিম্পিং একটা অবস্থায় থাকে। আপনার ধরুন ফর এক্সাম্পল, আমরা এই শোটা করছি, এটা যদি তারা রুটিন ওয়ার্কের অংশ হিসেবে মনিটর করেন, তখন দেখা যাবে যে মানে নোটিংটা শুরু হচ্ছে একেবারে সাব ইন্সপেক্টর লেভেলের একজন লোক বা ফিল্ড অফিসিয়াল একজন, তাকে দিয়ে তার যে ইন্টেলেকচুয়াল লেভেল, তার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু বিবেচনায় নেওয়া হচ্ছে না। তারা তাদের মতো করে যতটুকু জ্ঞান বুদ্ধি আছে সেটার উপর ভিত্তি করে নোটিং করার প্রক্রিয়া শুরু করে এবং এটি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যায় ওই আপনার ফরওয়ার্ড করে করে। তা আলটিমেটলি কাজের কাজ কিন্তু কিছু হয় না। আপনি যখন মাইন্ডসেটটা চেঞ্জ করবেন, আমাদের মতো এই ধরনের যে এক্সারসাইজ গুলো আমরা করি, তাকে যদি আপনি খোলা মনে গ্রহণ করেন, তাহলে কিন্তু অনেক ফুড ফর থট আপনি পাবেন। বরং চেষ্টাটা যেটা থাকে যে কিভাবে ইন্টিমিডিয়েট করে এই ধরনের যে ভয়েস গুলো আছে, যে এক্সারসাইজ গুলো আছে, সেগুলো কিভাবে থ্ওয়ার্ট করা যায়, স্তীমিত করা যায়, বন্ধ করা যায়। এখন আপনার এই যে কোল্ড ওয়ার স্টাইলের সেই সময়কার রণনীতি রণকৌশল দিয়ে এই আপনার পোস্ট কোল্ড ওয়ার এরাতে, কোনোভাবে বিশেষ করে ট্রাম্প এরাতে আপনি কোন রকমের ডেটারেন্ট কিন্তু তৈরি করতে পারবেন না। আমাদের সেনাবাহিনীতে সেনাপ্রধানের একেবারে নিজস্ব যে
ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, সেটি হচ্ছে ASU, আর্মি সিকিউরিটি ইউনিট। এখন তারা তাদের দায়িত্বই হচ্ছে সেনাপ্রধানকে অ্যাপ্রাইজ রাখা এবং ইন এ ওয়ে কাউন্টার ইন্টেলিজেন্সের মতো। DGFI ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, সে তারা অ্যাকাউন্টেবল টু দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, নট টু চিফ অফ স্টাফ। এখন সেই কারণে চিফ অফ স্টাফের নিজস্ব চোখ কান হাত পা হিসেবে কাজ করে ASU। আরো ফিল্ড ইন্টেলিজেন্সের নানান ইউনিট আছে, সেটা একরকম। কিন্তু এই সব জায়গাগুলোতে যদি আপনার বৈপ্লবিক পরিবর্তন না নিয়ে আসা যায়, এবং ওই যে সিকিউরিটি ক্লিয়ারেন্স যেমন যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ বা ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, তারপরে আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা MIST, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কারা যাবেন কারা যাবেন না এগুলো নির্ধারণ করে মূলত কিন্তু নোটিংটা শুরু করে একদম ফিল্ড লেভেলের, রীতিমতো আমি বলবো বিদ্যা বুদ্ধি ন্যূনতম সেই ধরনের লোকজন, উইথ ডিউ রেসপেক্ট। তো ফলে তারা কি করেন নর্মালি, ধরেন একজন যার পরিচিত, যার উপর তার কনফিডেন্স আছে, এরকম একটা লোককে জিজ্ঞেস করে যে এই লোকটার সম্পর্কে, যে নাজমুল হাসান কলিমুল্লাহ লোকটা কেমন, তার আত্মীয় স্বজন কি করে, সে কিরকম চিন্তা ভাবনা করে। এখন সেই লোকের যে দৃষ্টিভঙ্গি, এরকম 2-3 জনের সঙ্গে কথাবার্তা বলে সে একটা আপনার নোট তৈরি করে, এবং তার উপর ভিত্তি করে তার সুপিরিয়র যিনি অফিসার তার কাছে পাঠায়, তিনি আবার তার মতো করে কিছু প্রলেপ দিয়ে দেন, এইভাবে চলতে থাকে। তার ফলে ব্যাপারটা কি দাঁড়ায়, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত লোকজন এন্ট্রিটা পান, তারা নির্দিষ্ট একটা সার্কেলে একে অপরকে আপনার ওই যে প্যাটিং যেটাকে বলে, সেই প্রক্রিয়ায় এটা পারপিচুয়েট করতে থাকে। তো ফলে ব্যাপারটা কি দাঁড়ায়, আপনার এই সমস্ত প্রতিষ্ঠানের সময় দেখা যাবে যে হিজবুত তাহরীরের মতো প্রতিষ্ঠানের আপনার লোকজন ঢুকে বসে আছে, কিংবা উল্টোটা। তো ফলে মানে বাঘের মধ্যে খোগের বাসা তৈরি হয়ে যায়, এবং তার ফলে আলটিমেটলি তা সরকার, রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের কোনো উপকার বয়ে নিয়ে আনে না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করা দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি নানান রকমের বুলি বচন আওড়ালেন, বুঝে বলি বচন আওড়াচ্ছেন কিনা সেটাও কিন্তু খেয়াল করা দরকার। দেয়াল গাত্রের যে লিখনগুলো, সেগুলো আপনি খেয়াল করছেন কিনা সেটাও বোঝা দরকার। এখন খেয়াল করে দেখবেন যে রাতের বেলা একরকম, সকালবেলা উঠে দেখলেন যে দেয়াল গাত্রেও ভরে গেছে হিজবুত তাহরীরের পোস্টারে। এই পোস্টারগুলো তো জিন বা পরি কিংবা আপনার ফেরেশতারা এসে লাগিয়ে দিয়ে যাচ্ছেন না, মনুষ্য সন্তানেরাই লাগাচ্ছেন। এবং রাতে ডেফিনেটলি নৌশ প্রহরার ব্যবস্থা থাকে, তাদের নাকের ডগায় কাণ্ডগুলো কিভাবে ঘটে, একদম ঝকঝকে তকতকা পোস্টার, এবং আপনি যদি ছিঁড়েও ফেলেন পরে আবার দেখেন যে রিপ্লেসড হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি কাজ করা দরকার, এবং আমরা খুব যেটাকে বলবো ইতিবাচক অর্থে এই ফুড ফর থট গুলো প্রদান করছি, ফিডব্যাক গুলো প্রদান করছি, যাতে মাথা খোলে। আর যদি সবকিছু দরজা জানলা বন্ধ করে মায়োপিক একটা দৃষ্টি নিয়ে চলতে চান, তাহলে এই রাষ্ট্র কিন্তু বিপন্ন হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি লিখিতভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, তাহলে রোহিঙ্গার সমাধান ইস্যুতে আমাদের কোনো আশার আলো কি সামনে রয়েছে? তাদের প্রত্যাবর্ষণ বা এই বিষয়টিতে তারা নিজেদের দেশে ফিরে যেতে পারে, এটি নিয়েও কথা হয়েছে, এটি সম্ভাবনা দুয়ার কি উন্মোচিত হয়েছে কিনা? দেখুন, আমাদের লিগেসি কিন্তু বহমান থাকে, আমরা নিজেদের জালে নিজেরা আটকা পড়ে আছি। শেখ হাসিনার শাসন আমলে নানান প্রণোদনা কাজ করেছে, কেউ কেউ বুঝিয়েছেন ওনাকে যে দেখুন, আপনি পিস অ্যাকর্ড সাইন করলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে, আমাদের প্রত্যাশা ছিল যে আপনি নোবেল পুরস্কার পাবেন এই জন্য, শান্তিতে অবদানের জন্য, কিন্তু সেটা আপনার এই শিখে ছিল না। এখন একটা দ্বিতীয় হ্যাভেন স্যালো বা অপরচুনিটি তৈরি হয়েছে, যে দলে দলে রোহিঙ্গা উদ্বাস্তুরা আসছেন, তাদেরকে আপনি সেফ প্যাসেজ দিয়ে দেন, ঢুকে পড়ুক, 10-12 লাখের মতো যদি এসে চলে যায়, এটা একটা বড় সংখ্যা, জনসংখ্যা। ফলে এইটাকে সুন্দরভাবে যদি মার্কেটিং করা যায়, তাহলে হয়তো আবারও নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যে কথা সেই কাজ। আর তার সবচেয়ে বড় অ্যাডভাইজার ছিলেন তার সহোদরা শেখ রেহানা। শেখ রেহানা পরামর্শ দিলেন
যে আপনি যদি বহু এই 17-18 কোটি লোককে প্রতিদিন খাবারের ব্যবস্থা করতে পারেন আর 10-12 লাখ লোক তো কোনো বিষয়ই না, অ্যাজ ইফ এটা পারিবারিক হাউস হোল্ডের মতো আর কি। সেরকম বুদ্ধিশুদ্ধির উপর নির্ভর করে এই যে এদেরকে আপনার ঢোকানো হলো, তারপর বুদ্ধি দেওয়া হলো, বা যারা তার সহচর তার প্রশাসনে ছিলেন তারা বললেন যে আসলে চীনের একটা ভালো ক্লাউড আছে মিয়ানমার সরকারের উপরে। হিস্টোরিক্যালি দীর্ঘদিন ধরে মিয়ানমার ইজ নোন অ্যাজ দ্য চাইনিজ ক্লায়েন্ট স্টেট। যেহেতু আমাদের সঙ্গে চীনাদের ভালো সম্পর্ক আছে, আমরা অস্ত্রশস্ত্র কিনি তাদের কাছ থেকে, এবং যেহেতু ভারতের বিপরীতে তারা একটি বড় রিজিওনাল শক্তি, তো সেই জন্যে চীনের মধ্যস্থতায় আমরা কোন রকমের একটা ব্রেক থ্রু আনতে পারি কিনা। তো তারা যেটা করে দিলেন যে বাইল্যাটারাল একটা অ্যারেঞ্জমেন্টে এটা সমাধান করতে হবে। তার ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সময় ক্ষেপণের সুযোগ মিয়ানমারের জন্য অবারিত হয়ে গেল, এবং আমরা ওই বৈঠক করি, কোনো ব্রেক থ্রু হয় না, বা 2টা 5টা 10টা 12টা লোককে আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখার চেষ্টা করি বা করার ব্যবস্থা করি যেগুলো আসলে মিয়ানমারের লোক না আমাদের লোক। এই চক্করে পড়ে কোন রকম ব্রেক থ্রু আনা যায়। তো সেই জায়গাটা আমাদেরকে দীর্ঘদিন ভুগিয়েছে। এখন আবার নতুন করে আপনার শেষ পর্যন্ত যদি দেখা যায় যে পিস কোরের মতো প্রতিষ্ঠান এসে হাজির হয়, আফটার অল প্রত্যেকটা দেশ তার নিজস্ব জাতীয় স্বার্থেই কাজ করবে, সে কেন আমার বাংলাদেশের স্বার্থ রক্ষা করার অনুকূলে ভূমিকা রাখতে যাবে? সেই ভেদরেখাটা যেন আমাদের মাথার মধ্যে থাকে। আবার নতুন চক্করে পড়ে ব্যাপারটা যেন এরকম না দাঁড়ায় যে আমরা এখানে একটা ব্যাটল জোনে রূপান্তরিত হলাম, এবং আপনার এই যে সেফ জোন প্রতিষ্ঠা করতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যাবে নো ফ্লাই জোন আমরা এস্টাবলিশ করলাম। নো ফ্লাই জোনের হাত ধরে আপনার সুপার পাওয়ার রাইভেলের মধ্যে আমরা পড়ে গেলাম। তখন দেখা যাবে যে আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি থেকে শুরু করে রিড্রয়িং অফ দ্য ম্যাপের যে সম্ভাবনা আছে তার ফেরে যদি আমরা পড়ে যাই, তাহলে সেটা হবে আরেক সমস্যা। মানে শিরোপীড়া ঘটেছে, সুতরাং শিরোচ্ছেদ করলাম। তার ফলে হয়তো মাথা ব্যথা ভালো হবে, কিন্তু নতুন উপসর্গ তৈরি হবে এবং সেটা হতে পারে ভয়ঙ্কর। ধন্যবাদ। স্যার, মাননীয় মহাসচিব একটি বিষয় তুলে ধরেছেন। এক কথায় যদি স্যার আসি, সেটি হচ্ছে যে বাংলাদেশ নিয়ে জাতিসংঘের বিশেষ কোনো আলাদা এজেন্ডা নেই। আপনি বোধহয় শুনেছেন এমন একটি বিষয় এসেছে। এটিকে আপনি স্যার কিভাবে দেখছেন? আপনি যদি এক কথায় আপনি যদি আপনার দেখুন, মতো করে এটা বিশ্লেষণ এটা এটা একটা ম্যান্ডেটের বিষয়। জাতিসংঘের মহাসচিব তিনি কি করতে পারেন আর কি করতে পারেন সেটারও কিন্তু একটা সীমারেখা আছে। আর এখানে আপনার ভেটো শক্তিধর যে 5টি রাষ্ট্র, তার মধ্যে 3টি হচ্ছে ওয়েস্টার্ন ব্লকের আর 2টি হচ্ছে ইস্টার্ন ব্লকের, ওই অর্থে রাশিয়ান ফেডারেশন এবং চায়না। এবং অনেক সময় তারা আইডেন্টিক্যাল ভাবে তাদের মতামত ব্যক্ত করে, তাদের ভেটো পাওয়ার এক্সারসাইজ করে। তো ফলে আপনার তিনি যদি এমন তার যে রুলস অফ এঙ্গেজমেন্ট, তার যে টার্মস অফ রেফারেন্স, সেই ছকের বাইরে গিয়ে কিছু করবার চেষ্টা করেন, তাহলে ঝামেলায় পড়বেন এবং সেটা অ্যালাউড হবে না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মেবি আমাদের প্রফেসর ইউনুস ইজ দ্য ডার্লিং অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বাট ইট মে নট বি ট্রু to that extent on Russian Federation, on other actors. সেই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে, ধরুন আপনি দল আছে 40টার বেশি নিবন্ধিত, আপনি ডাকলেন 6টা দলকে, তাতে কি আপনার জাতীয় ঐকমত্যের পরিচয় বহন করা হয়? আর আপনার ইনক্লুসিভনেস এর ইস্যু যখন আসবে, তখন যারা এখন শীতনিদ্রায় আছে তাদের বিষয়গুলো তো চলে আসবে সঙ্গত কারণে। আর আপনার যেই কারণে আমরা 2014, 2018 এবং 2024-এর নির্বাচনকে মনে করি নন পার্টিসিপেটিভ ইন রিয়েল সেন্স অফ দ্য টার্ম, সেই ইস্যুর তো সমাধান এভাবে হবে না, তাই না? আর আপনি ঐকমত্য তৈরি করবার ক্ষেত্রে জাতিসংঘের মহাসচিব রিসেপটিভ হতে পারে, কিন্তু তার পক্ষে কোনো অবস্থান নেয়া এই 5টি শক্তিধর রাষ্ট্রের বাইরে গিয়ে কিছু করা কিন্তু সম্ভবপর নয়। আপনি রেজলিউশন নিতে পারেন সাধারণ পরিষদে,
দ্যাট ম্যাটার্স লিটল। আলটিমেটলি যেটা ম্যাটার করবে সেটা হলো নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর, বিশেষ করে যারা স্থায়ী সদস্য, তাদের ঐকমত্য। এটা রোহিঙ্গা ইস্যুই বলুন, কিংবা আপনার বাংলাদেশের যে গভর্নেন্স, কিংবা আপনার আমাদের জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের মতো বিষয়গুলো, সবকিছুই এর সঙ্গে যুক্ত। ধন্যবাদ স্যার। স্যার, আপনি দেখেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল বৈঠক করেছেন মাননীয় মহাসচিবের সাথে। আমি বৃহত্তম অন্যতম বর্তমানে এনসিপি সহ আমি 3টি প্রধান দলের স্টেটমেন্টের একটি করে অংশ স্যার আপনাকে আমি শোনাবো। বিএনপি চেয়েছে, বিএনপি জানিয়েছে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো দরকার সেটি দ্রুত শেষ করে নির্বাচন, দ্রুত গতিতে নির্বাচন চাচ্ছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন নির্বাচন হলে সেখানে যে সরকার আসবে সেটি ভিত্তিহীন হবে, সেটি খুব একটা আশার আলো যোগাতে পারবে বা বলে মনে হয় না। একই সাথে জুলাই সনদ এবং গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির পক্ষ থেকে, এবং জামায়াত ইসলামী সংস্কারের পাশাপাশি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, গণতন্ত্র এবং জাতীয় ঐকমত্যের কথা বলেছেন। এই 3টি বিষয়কে স্যার আপনি কিভাবে দেখছেন? এই 3টি দলের 3টি, আরো অন্যান্য দল ছিল, তারাও তাদের মতবাদ জানিয়েছে, তাদের মন্তব্য জানিয়েছে। আমি বিশেষ করে সবগুলোকে নিয়ে যদি আসি তাহলে এগুলোই ঘুরে ফিরে এসেছে সব জায়গা থেকে। আপনি স্যার কিভাবে দেখছেন এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের এই চাওয়া, তাদের এই মতবাদ বা মতামত? দেখুন, জাতিসংঘের মহাসচিবের এই যে রিসেপটিভ ইয়ার, এটাকে আপনি তুলনা করতে পারেন পোস্ট বক্সের সঙ্গে। তিনি শুনলেন, জানলেন, ব্যাস, দ্যাটস ইট। ডেলিভার করার কোনো ক্যাপাসিটি উইথ ডিউ রেসপেক্ট তার আছে বলে আমার মনে হয় না। তার ম্যান্ডেট নেই, সে ম্যান্ডেট নিয়ে তিনি আসেননি। তার যে ইশারা ইঙ্গিত পরিষ্কার, তিনি বেসিক্যালি রোহিঙ্গা ইস্যু নিয়ে খোঁজখবর নিতে এসছেন, ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশন নিতে এসছেন। নাথিং টু ডু উইথ বাংলাদেশ পলিটিক্স, নাথিং টু ডু উইথ ইলেকশন সিস্টেম হিয়ার, and nothing to do with the interim গভর্নমেন্ট এবং তার গভর্নেন্স লেভেল। এই বিষয়গুলো নিয়ে কাজ করতে তিনি ম্যান্ডেটেডও না এবং আসেনও নি সেই কাজে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, এক্ষেত্রে আপনি দেখেছেন যে বাংলাদেশের বিষয়ে উনি কিন্তু বারবারই বলেছেন যে বাংলাদেশের পাশে জাতিসংঘ থাকবে, শান্তি সংলাপ আয়োজনে সেটি তো থাকবে, বাংলাদেশের সংস্কার ইস্যুতেও জাতিসংঘ রয়েছে, যে কোনো বিষয়ে জাতিসংঘ সর্বদা প্রস্তুত বাংলাদেশকে সব রকমের সহযোগিতা করতে। তাহলে স্যার এটিও কি এটি নির্বাচনের বিষয়কে কোনো না কোনো ভাবে প্রভাবিত কি করে না? একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য জাতিসংঘেরও একটি নজরদারি রয়েছে বা জাতিসংঘের একটি চাওয়া রয়েছে বা পর্যবেক্ষণ রয়েছে। দেখুন, অতীত ইতিহাসের দিকে যদি আমি তাকাই, তাহলে কোফি আনান যখন আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন, তখন ওয়ান মেম্বার একটা মিশন পাঠিয়েছিলেন হোরাসিও বনিওর নেতৃত্বে। জাতিসংঘের পক্ষ থেকে একটা মিশন এসেছিল এবং তারা স্পেসিফিক একটা বিষয়, যে নির্বাচন পদ্ধতির একটি বিষয় নিয়ে তারা কাজ করেছিলেন এবং পরে ফিরে গিয়ে বলেছিলেন বাংলাদেশের কনটেক্সটে কুইক কাউন্ট, এক্সিট পোল কিংবা প্যারালাল ভোট ট্যাবুলেশন অ্যাপ্রোপ্রিয়েট নয়। এবং সেই রিপোর্টের কপি আমি আমাদের তৎকালীন প্রয়াত এখন বর্তমানে মোজাম্মেল ভাই, প্রেস সেক্রেটারি টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, এবং ডেপুটি প্রেস সেক্রেটারি ডক্টর রেজওয়ান সিদ্দিকী, দুজনেই ইন্তেকাল করেছেন, তাদের মাধ্যমে আমি বেগম খালেদা জিয়ার ডেস্কে সেটা পৌঁছে দিয়েছিলাম। এবং ম্যাডাম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যেহেতু জাতিসংঘ এন্ডোর্স করছে না, সেই কারণে আপনার সেই সময় ফেমা বলে যে নতুন আউটফিটটি গঠিত হয়েছিল, তার যে 2.5 কোটি টাকার ফান্ড ক্লিয়ারেন্স ডোনার কনসোর্টিয়ামের পক্ষ থেকে, সেটা আটকে গিয়েছিল। পরবর্তীতে রেজিমের একদম শেষ সময়ে কায়দা করে সেটির অনুমোদন নেওয়া হয়েছিল এবং তারা যেটি করেছিল, আপনার 15 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটি বাতিল করার পরামর্শ দিয়েছিল ওই ক্লিয়ারেন্স নিয়ে। তো সেই জন্য আপনার লবিং অ্যান্ড অ্যাডভোকেসি ম্যাটার করে। বুঝে না বুঝে আমরা অনেক সময় মাথা দিয়ে দিই। এই যে আপনার যে পাবলিক রিলেশন
ইন্টারন্যাশনাল লেভেলের যে এক্সারসাইজটা হলো গুতারেসকে নিয়ে এসে, এটা যে যার মতো করে স্কোর করবার কিন্তু চেষ্টা করবেন বা করেছেন, কিন্তু আলটিমেটলি আমাদের ওই জিনিসটা ভুলে গেলে চলবে না যে তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর দেয়া চাঁদা টাকা খরচ করে, খুব স্থূলভাবে বললে, তার এই ট্রিপটা। এখন সেটা ম্যান্ডেট কিন্তু ওই রোহিঙ্গা ইস্যু নিয়ে। ইউএনএইচসিআর তাদের একটি অঙ্গ প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তাদের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান, এদের কার্যক্রম, এবং ইউএনডিপি অফকোর্স সেই বিষয়গুলো আছে। সব মিলিয়ে আমরা যেভাবে ভাবটা দেখাচ্ছি বা করছি যে বিশাল একটা ডিপ্লোম্যাটিক ব্রেক থ্রু হয়ে গেল, এটা প্রফেসর ইউনূস না থাকলে এটা করা যেত না, এই বিষয়গুলোর আসলে কতটা ভিত্তি আছে বাস্তব, আই হ্যাভ সিরিয়াস ডাউট, এবং উইথ পিঞ্চ অফ সল্ট আমি সেটা দেখব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে একটি বিষয় একটি প্রসঙ্গে আসতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন। উনি বলেছেন জাতিসংঘের মাননীয় মহাসচিবের যে সফর, সেখানে বাংলাদেশ নিয়ে যেটি মিথ্যাচার হচ্ছে, বিভিন্ন সময় হচ্ছে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে, সেই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার প্রতিহত করবে গুতেরেসের এই সফর। বাংলাদেশ নিয়ে মিথ্যাচার প্রতিহত করবে গুতেরেসের এই সফর। তো এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? এখানে তো বিভিন্ন অ্যাঙ্গেল পর্যালোচনা করার জায়গা রয়েছে। বাংলাদেশ নিয়ে মিথ্যাচারের যেহেতু একটি বিষয় এসেছে, এটি আসলে বিষয়টিকে আপনি কি দেখছেন? বিষয়টি কি? দেখুন, আপনার এক্স কিভাবে গ্রাইন্ড করছেন তার উপর নির্ভর করছে অনেক কিছু। আমরা যেভাবে এটাকে একটা বিশাল ব্রেক থ্রু, বিশাল ঘটনা এইভাবে বর্ণনা করার চেষ্টা করছি, বিষয়টা তা নয়। সে রুটিন ম্যাটার। জাতিসংঘের মহাসচিব কখন না কোথাও না কোথাও যাচ্ছেনই, যেখানে তার ম্যান্ডেট আছে, তার প্রয়োজন পড়ছে, তিনি যাচ্ছেন। আর তিনি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন বেতনভুক্ত কর্মকর্তা, এবং তার এই যে বেতন আসে আমাদের মতো সদস্য রাষ্ট্রগুলোর চাঁদা থেকে, সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না, এটা তার পেশাগত দায়িত্ব। সুতরাং মানে একেবারে আমরা বর্তে যাব, কিংবা মানে বিশেষ একটা ব্রেক থ্রু করে ফেললাম, এই ধরনের যে প্রচারণা, খুব চিপ প্রচারণা। খেয়াল করে দেখেন আপনার মোদির ক্ষেত্রে যেটা হয়েছে, তিনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ফ্রান্সে গেলেন, তাদের নতুন কনসুলেট বা দূতাবাস ভবন তারা উদ্বোধন করবে। সেখানে ম্যাক্রো সঙ্গে ছিলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট। কিন্তু আমাদের এখানে আমরা প্রজেক্ট করে দেখানোর চেষ্টা করেছি আমাদের একটা স্থূলতার পরিচয় দিয়ে, যে ম্যাক্রো সবার সঙ্গে স্বাক্ষর করছেন, মোদি হাত বাড়িয়ে দিয়েছেন, তার সঙ্গে স্বাক্ষর করমর্দন করেন। এইটা দেখিয়ে আমরা এক ধরনের আত্মপ্রসাদ লাভের চেষ্টা করেছি। ফ্রান্সের সঙ্গে যে ডিলগুলো হয়েছে, ফ্রান্সের সঙ্গে ভারতের যে সম্পর্ক, তার মাত্রা কোন পর্যায়ে, সে বিষয়ে কিন্তু আমরা ডার্কি থেকে গেলাম আমাদের ওই অ্যাটিটিউডের কারণে, রং ট্রিটমেন্টের কারণে। তো এই মাইন্ডসেট থেকে কিন্তু এই গেট টপ থেকে, এই কোপমণ্ডকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হয়। স্থূল আত্মপ্রসাদ লাভ করা, যে ভারতের সরকার প্রধানকে ফ্রান্সের প্রেসিডেন্ট পাত্তাই দিলেন না, তো তাতে আপনার আমার কি লাভ, বিষয়টা এরকম। বা আপনার 32 নম্বরে এই যে জাদুঘরটা ছিল, এর পাশে আপনার সান্টুর বলে যে রেস্তোরাঁ, তার সেকেন্ড যে এক্সটেনশন, বা সেইখানে পেছনে একটা শখানেক বছর পুরনো বাড়ি আছে, সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট আসছিলেন আপনার একজন গায়কের সঙ্গে দেখা করবার জন্য, জলের গান, মানে যে ব্যান্ডটা আছে। সে ভদ্রলোক কিন্তু ইতিমধ্যে এক কাপড়ে কোনোভাবে যান নিয়ে বেঁচে গেছেন, তার সে বাসগৃহটি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তিনি এখন কিন্তু ল্যান্ড করেছেন সেই ফ্রান্সে। এখন ব্যাপার যেটা দাঁড়ালো, ওটার বাসঘর এগুলো পুড়িয়ে দিয়ে তার জন্য ক্যাপিটাল তৈরি করে দিলেন, এবং সেটাকে জাস্টিফাই করে তিনি, আমার ধারণা, রিফিউজি স্ট্যাটাস পাবেন ফ্রান্সে। এই সুযোগটা তৈরি করে দেওয়া হয়েছে। তা আমাদের তো চিন্তা ভাবনা না করে আমরা অনেক সময় কাজ করি, তার ফলে ব্যাপারটা দাঁড়ায় যে এই লোক যতদিন বেঁচে থাকবে ফ্রান্সে, পিনাকি ভট্টাচার্য যেমন তার মতো করে ক্যাম্পেইন করছেন, এক্স গ্রাইন্ড করছেন, এই আনন্দ তিনিও কিন্তু সারা জীবন ওখানে থেকে এই গানই গাইবেন, যেটা আমাদের স্বার্থের অনুকূলে যাবে না।
স্যার, যেহেতু এই প্রসঙ্গটি আপনি এনেছেন, জলের গানের কথা, আমরা দেখেছি ফ্রান্সের প্রেসিডেন্ট উনি সফরে যখন এসেছিলেন দেখা করেছিলেন জলের গানের শিল্পীর সাথে। স্যার, এখানে আউট অফ কিউরিওসিটি একটি প্রশ্ন থেকে যায় যে ফ্রান্সের প্রেসিডেন্ট এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, মানে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের একজন প্রধান, তো সেখানে ব্যক্তিগতভাবে ওনার সাথে কি কানেকশন, কি সম্পর্ক, যে সম্পর্কের ভিত্তিতে উনি জলের গানের শিল্পীর সাথে দেখা করতে এসেছেন? বাংলাদেশে তো আরো অনেক বিখ্যাত শিল্পীরা রয়েছেন। দেখুন, এটি বেসিক্যালি আপনার আলিয়াস ফসেল ঢাকা, তারা এই অ্যারেঞ্জমেন্টটা দূতাবাসের সঙ্গে মিলে করে দিয়েছিল। দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের যে সেন্টিমেন্ট, তার অংশ হিসেবে। এখন সেখানে সময় ব্যয় করেছেন। এর বদলে আপনার ম্যাকো মহোদয় আলিয়াস ফসেল ঢাকার যে ধানমন্ডি অফিস আছে সেখানে তো যেতে পারতেন। সেখানে না গিয়ে, মানে হি নোজ অ্যাবাউট ফ্রেঞ্চ কালচার, সুতরাং বাংলাদেশের মেইনস্ট্রিম কালচারের একটি পপুলার ব্র্যান্ড, যিনি ধারক বাহক, তার তার বাড়িতে চা খেতে গেছেন। এবং মজাটা হচ্ছে এটা কিন্তু তার নিজের বাড়ি না, তিনি ভাড়া ভাড়া বাসায় থাকতেন, এবং সেটির যিনি আপনার মালিকিন বলতে পারেন, শোভা, জামিলা শোভা, তিনি কিন্তু এমন একজন মানুষ যিনি আনন্দ বিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠা করেছেন, এবং শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার একজন সম্মানিত ভাড়াটিয়া ছিলেন দীর্ঘদিন ধরে। আপনার তিনি মানে বিয়ের পর থেকে টানা একেবারে ৭৫-এর বিয়োগান্ত ঘটনা, তারপরেও দেশে ফেরা পর্যন্ত কিন্তু ওই বাড়িরই ভাড়াটিয়া ছিলেন। তো ফলে তিনি আপনার আনন্দকে পেছনে যে তার একতলা বাড়িটা ছিল পুরনো আমলের, সেটি ভাড়া দিয়েছিলেন। তো এই বাড়ির একটা সিগনিফিকেন্স আছে, এবং সেই কারণেই সম্ভবত আপনার জাদুঘর যেমন পুড়ে গিয়েছিল, তার পাশে শেখ হাসিনার ক্রয় করা যে বাড়িটি বেগম বদরুন্নেসা বাড়ি ছিল, সেটি ভস্মীভূত হয়েছিল, এবং সঙ্গে জমিলা শোভার বাড়িটাও পুড়িয়ে দেওয়া হয়েছিল। অথচ তিনি কিন্তু আপনার দেশে যখন ফিরলেন, আপনার ভারত থেকে শেখ হাসিনা তার পরিবার সহ, তারা কিন্তু এই বাসা পাট চুকিয়ে চলে গিয়েছিলেন সুধা সদনের সেই আপনার ধানমন্ডি ৫ নাম্বার রোডে। এই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্কই তার ছিল না। অথচ যেহেতু একসময় এখানে ভাড়া ছিলেন, সেই কারণে এই বাড়িটি ভস্মীভূত হলো, এবং এর পাশাপাশি আপনার ১৫ই আগস্ট ১৯৭৫-এ আপনার এই বাড়িতেও গুলি করা হয়েছিল, দ্য আন্ডারস্ট্যান্ডিং যে শেখ হাসিনা সেখানে বসবাস করছে। আসলে তারা দুই বোন তো তখন আপনার ইউরোপে অবস্থান করছিল। স্যার, জাতিসংঘ মহাসচিবের এই সফরের মধ্য দিয়ে আমরা যদি আরেকটি প্রসঙ্গে আসি, এতে করে কি আপনি জানেন সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যিনি, উনিও গণহত্যা তদন্তের বিষয়টি নিয়ে কথা বলেছেন জেনেভায়। তো এতে করে কি এখন আমরা এরকম ভাবতে পারি যে গণহত্যার যে বিচারের যে বিষয়টি রয়েছে সেটি মোটামুটি ত্বরান্বিত হতে পারে এবং সেটি একটি সুষ্ঠু দিকে যেতে পারে, বিচারের প্রক্রিয়াটি আসন্ন এবং সেটি খুব দ্রুত সম্পন্ন হওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে পারে, এমনটি আশা করা দেখুন, যায়? এখানে ৩ ভাগ। একটা হচ্ছে আপনার ১লা জুলাই থেকে ৫ অগাস্ট, এটা একটা পর্ব। ৫ থেকে ৮ অগাস্ট এটা আরেকটা পর্ব। ৮ অগাস্ট থেকে বিয়ন্ড এটা আরেকটা পর্ব। ফলে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি সেটি কে করলো, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার সময় করলো, মানে দায়টা কার কার। ফলে কিন্তু যারা এই আয়োজনটা করেছেন তারাও দায় এড়াতে পারবেন না, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন তারাও দায় এড়াতে পারবেন না। মানে আপনার বাক পাসিং করে এক ধরনের আত্মপ্রসাদ লাভ করা যেতে পারে, কিন্তু ক্রাইম ইজ ক্রাইম, এটা নিয়ে কোন রকমের ওই আপনার অ্যাক্স গ্রাইন্ড করে আত্মপ্রসাদ লাভ করার সুযোগ কেউ যদি খোঁজেন তাহলে বোকামির নামান্তর। স্যার, সবশেষে থেকে একটু জানতে চাইবো,
বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি ভারতে এখন অবস্থান করছেন, সহসাই কি রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা দেখছেন, বা সহসাই কি এমন কোনো অবস্থা তৈরি হতে পারে? বিভিন্ন ধরনের কথাবার্তা চাওয়ার হচ্ছে নানা দিকে, অপপ্রচার বলি, প্রচার বলি, বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, অপপ্রচার হিসেবেও বলা হচ্ছে যে সহসাই ফিরে আসতে পারেন, হঠাৎ করে ফিরে আসতে পারেন, মার্চ মাসে কিছু কিছু একটা হয়ে যেতে পারে, এমন অনেক কথা হচ্ছে, বা নভেম্বরে অনেক কথা হচ্ছে। দেখুন, তার স্বভাবসুলভ ভঙ্গিতে তিনিও বলে বসেছেন যে টুক করে ঢুকে পড়বেন। খেয়াল করুন, যেমনটি বলেছিলেন যে পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দেবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে, আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রীকে, আবার এমন ভাবে ফেলবেন যাতে দম না বেরিয়ে যায়। মানে এইরকম মানে চটুল ভাবে তার অভিব্যক্তি তিনি প্রকাশ করেছিলেন। এখন সেটা তো তার ব্যাপার। এখন এখানে মূল বিষয় যেটি, সেটি হচ্ছে প্রচারণাটা এরকম যে তিনি প্রস্তুত যে কোনো সময় ঢুকে পড়বেন। আবার কেউ কেউ এমনও বলছেন আর একটু এগিয়ে গিয়ে যে তিনি ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন। এখন যে ইঙ্গিতটা করা হয় যে আপনার ৬০০-এর বেশি মানুষ তারা সেনা ছাউনিতে আশ্রয় পেয়েছিলেন, তারা একে একে অনেকেই সেফ প্যাসেজ পেয়ে গেছেন নানান ভাবে। আবার সেখান থেকে বাইরে এসে নানান নাটকীয় কায়দায় তাদের টেক ইনটু টাস্ক করা হয়েছে, তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং দীপুমণি সাবেক শিক্ষামন্ত্রী, তাকে কিন্তু মজার কাহিনী ফাঁদা হয়েছিল যে তিনি তার নেফিউকে পড়তে বলেছেন বলে নেফিউ 999-এ ফোন করে তাকে ধরিয়ে দিয়েছে। মানে ওয়াইল্ড আপনার ইমাজিনেশনের তো লিমিট আছে। এই সবকিছুই কিন্তু আমাদের নাকের ডগা এগুলো ঘটেছে। এখন বাংলাদেশের মানুষজনকে যারা এই নাটকগুলো মঞ্চস্থ করছেন তারা বোধহয় বোকা মনে করেন, অথবা ন্যূনতম আপনার সম্মান করেন, এমনটি আমার কাছে মনে হয় না। সেন্সেশন তৈরির চেষ্টাটা দুদকের পক্ষ থেকেও আছে, আমাদের স্টেট উইদিন স্টেট অ্যাক্টরদের পক্ষ থেকেও আছে, এবং এটা দীর্ঘদিনের ট্র্যাডিশন। সেই 111-এর সময় আমি দেখেছি জাতীয় কুচকাওয়াজে রুই এবং কাতলা মাছের বিশাল মডেল তৈরি করে রুই কাতলা বলে জনগণের করের টাকা খরচ করে সেন্সেশন তৈরির চেষ্টা চলেছে। এবং মজার ব্যাপার ছিল, এই পাইকারি ভাবে 13 বছরের যে কারাদণ্ড দেয়া হয়েছিল, সেগুলো কিন্তু ধোপে টেকেনি আলটিমেটলি। তো এই জন্য জনগণের করের টাকা যারা শ্রাদ্ধ করেছিল, দে শুড বি টেকেন টু টাস্ক। এবং এখন যারা এই কর্মকাণ্ডগুলো করবার ওই পুরনো ট্রেডিশন চালু রেখেছেন, ভবিষ্যতে হয়তো তাদেরও ওই ধরনের অভিযোগের সম্মুখীন হতে পারে। সেই জন্য আমরা সবাই যাতে পরিণতি বোধটা হারিয়ে না ফেলি, এবং আমরা যাতে জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকি, জনগণের করের টাকা যাতে শ্রাদ্ধ না হয় সে ব্যাপারে খেয়াল রাখি, তাহলে আমার ধারণা আপনার কোয়ালিটি অফ গভর্নেন্স নিশ্চিত করা যাবে এবং আখেরে জনগণের ভালাই নিশ্চিত হবে। স্যার ধন্যবাদ অনেক। একদম শেষে আমি ভিন্ন একটি বিষয় আপনার কাছ থেকে জানবো, যেটি নিয়ে ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে বিষয়টি। আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একটি ভাষণ দিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে, এটি নিয়ে অনেক প্রশংসিত হয়েছে। যে বিষয়টি বিশেষ করে শরণার্থী শিবিরে যারা রয়েছেন রোহিঙ্গা ভাই বোনেরা, তারা এটিকে অনেক প্রশংসা করেছেন এই বিষয়টিকে আপনি স্যার কিভাবে দেখবেন? একটি যুগান্তকারী বিষয় হিসেবেও দেখা হচ্ছে, কেননা এটি প্রথম এত বড় একটি ইফতার মাহফিলের আয়োজন, রোহিঙ্গাদের সাথে তাদেরকে সম্মান দেয়া এবং তাদের সম্মানে আঞ্চলিক ভাষায় কথা বলে সরকার প্রধান কথা বলেছেন। বিষয়টি অনেক বড় একটি বিষয়। আপনি এটিকে কিভাবে দেখছেন? দেখুন, চট্টগ্রামের উপভাষা যেটি চিটাগনিয়ান ডায়ালেক্ট, তার আবার দুটি ভাগ আছে। একটি হচ্ছে কর্ণফুলী নদীর আপনার উত্তর অংশের, কর্ণফুলী নদীর দক্ষিণ অংশের, সেই টেকনাফ পর্যন্ত। এখন দক্ষিণ অংশের যে উপভাষা, তা ভার্চুয়ালি আমাদের প্লেন ল্যান্ডের লোকজন খুব একটা বোঝে না। বোঝার কারণ অনুসন্ধানে আমি চেষ্টা করে দেখেছি,
প্রায় 35% শব্দ ওই উপভাষার তা আরবি অরিজিনের। ফলে আপনার পশ্চিমবঙ্গের একজন মানুষের পক্ষে অসম্ভব বোঝা যে ধরুন এক মুঠো ভাত বা এক গ্রাস ভাত একজন পশ্চিমবঙ্গের মানুষ বলবেন, আমাদের পূর্ববঙ্গের মানুষ বলবেন এক লোকমা ভাত। এখন এই লোকমা শব্দটি পিওর অ্যারাবিক অরিজিনের একটি শব্দ, এটি ব্যবহার করে থাকেন সাউদার্ন চিটাগোনিয়ান ডায়ালেক্টের অংশ হিসেবে ওখানকার মানুষরা। তো এই জন্য সান অফ দ্য সয়েল হিসেবে আমাদের নোবেল লরেট মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস এই যে মাতৃভাষায় অর্থাৎ সান অফ দ্য সয়েল হিসেবে যে বক্তব্য রেখেছেন তা সত্যি আমাকে আনন্দিত করেছে, গর্বিত করেছে, and I salute him for that. ধন্যবাদ স্যার। এটি আসলে নিঃসন্দেহে প্রশংসার একটি বিষয়, কেননা এটি প্রথম বাংলাদেশে হয়েছে উনি যেই পদক্ষেপ নিয়েছেন, এভাবে করে একটি আঞ্চলিক ভাষায় সুন্দর একটি ভাষণ প্রদান করেছেন রোহিঙ্গাদের উদ্দেশ্যে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার একটি বিষয়। স্যার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, আপনার মূল্যবান সময় দিয়ে, আপনার মূল্যবান বিশ্লেষণ দিয়ে। Thank you. সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য পাবলিক টকে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সতর্ক থাকবেন। সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।